আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভালোবাসা কখনো বাধা মানে না। সম্পর্ক, সময়, পরিস্থিতি কিংবা মন মস্তিষ্ক কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখন কার প্রতি ভালোবাসা জন্ম নেয় সেটা আমরা নিজেও আন্দাজ করতে পারি না। নিধি যখন 14 বছর বয়সের কিশোরী, তখন প্রেম নামক এক পুরুষের প্রেমে পড়েছিল। 14 বছর বয়সে প্রেমের মানে জানতো না, তবে আজ 18 পেরিয়েও সেই পুরুষটার প্রতি বিন্দুমাত্র অনুভূতি এদিক ওদিক হয়নি। বক্ষস্থলে খুব যত্ন করে রেখেছে সেই পুরুষকে এত বছর ধরে। আজও সে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। লোকটা হয়তো বুঝে না তার কথা বলা চঞ্চল চোখের ভাষা, অস্থির হৃদয়ের গতিবেগ হয়তো বুঝে। এই 4 বছরে অনেক কিছু বদলেছে। নিধি কিশোরী অবুজ কন্যা থেকে আজ যুবতী নারী হয়েছে, বুঝ হয়েছে। এখন সে ভালোবাসার মানে বুঝে। মাহি মাঝে মধ্যে ভীষণ অবাক হয় নিধিকে দেখে। দিনের পর দিন না দেখেও কি করে এত ভালোবাসা যায়। প্রেমের সাথে খুব বেশি হলে 10 থেকে 12 বার দেখা হয়েছে। এই দেখাতেই মেয়েটা পাগল প্রায়। সবসময় উপরওয়ালার কাছে ওই মানুষটার জন্য প্রার্থনা করে তার দৈনন্দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এত দূরত্বর মাঝেও ভালোবাসা যায়। মাহি নিধির সাথে বাড়ির বাগানে বসে আছে ফুলের ঝুড়ি নিয়ে। এখন সকাল, তাই বাগান্য বিভিন্ন ফুলগুলো ঝরে পড়েছে, সেগুলোই নিতে এসেছে তারা। নিধি চুপচাপ বসে আছে, মনটা খারাপ। মাহি বলল, তুই এমন চুপ করে আছিস কেন? নিধি চোখ তুলে তাকালো বোনের দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগছে না কিছু। মাহি বলল, কেন? নিধি বলল, জানি না। মাহি শিউলি ফুল কুড়াতে কুড়াতে বলল, বেশি মিস করলে প্রেম ভাইকে কল করে কথাটা বলতেই পারিস। নিধি দৃঢ়কণ্ঠে বলল, ভয় হয়। মাহি বলল, ভালোবাসিস আবার ভয় পাস? ভয়কে জয় করবি কবে? নিধি বলল, উনি যদি কল না ধরে? মাহি বলল, দিয়েই দেখ। নিধি শাড়ির আঁচলের নিচ থেকে ফোন বের করে কল লিস্টে ঢুকে প্রিয় পুরুষ নামে সেভ করা নাম্বারে কাপা হাতে কল করলো। কে জানে লোকটা আদৌ কল ধরবে কিনা। প্রেম সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছে হসপিটালে যাওয়ার জন্য। গাড়ি স্টার্ট দিয়ে স্পিকার অন করলো। নিধি কেন এত সকালে কল করেছে সে জানে না। তারপর বলল, হ্যালো ডাক্তারবাবু। প্রেম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। এই মেয়েটা তাকে ডাক্তারবাবু বললে কেন ডাকে সে জানে না। কেমন অদ্ভুত শোনায় ডাক্তার। সে হালকা কেসে গম্ভীর কণ্ঠে বলল, ভালো আছিস নিধি? নিধি বলল, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? প্রেম বলল, হ্যাঁ ভালো। কিছু হয়েছে? এত সকালে কল কেন করলি? নিধি বলল, আপনি কি ব্যস্ত? প্রেম বলল, না, তবে হসপিটালে যাচ্ছি। নিধি শুকনো ঢুক গিলল। লোকটার সাথে তার কথা আগাচ্ছে না, বুক কাঁপছে। ডাক্তারবাবুর কণ্ঠস্বর যে তার খুব প্রিয়, এই কণ্ঠস্বর শুনবার জন্য হলেও সে মরতে রাজি। নিধি চোখ বন্ধ করলো, তারপর বলল, আমি কি বিরক্ত করলাম আপনাকে ডাক্তারবাবু? প্রেম ঠোঁট কামড়ে হাসলো, দুষ্টুমি করে বলল, অবশ্যই ডিস্টার্ব করেছিস। সাথে আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি আছে বুঝলি। বেচারি রেগে যাচ্ছে তোর সাথে কথা বলছি দেখে। খট করে কল কেটে গেল। প্রেম জোরে ব্রেক কষে তাকালো ফোনের দিকে। হলো কি, মেয়েটা কল কেটে দিল কেন? হাতে সময় নেই, হসপিটালে যেতে হবে। প্রেম ভাবলো হসপিটালে গিয়ে তারপর নিধিকে কল করা যাবে, তাই সে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো সেদিকে। নিধি শ্বাস আটকে বসে আছে। মাহি নিধিকে ঝাঁকিয়ে বলল, এই আপু কি হলো তোর? শ্বাস নিচ্ছিস না কেন? শ্বাস নে আপু। নিধি শ্বাস ফেললো, তবে চোখের পলক ফেললো না। শুকনো রোগ গিলে ভাঙ্গা গলায় বলল, ডাক্তারবাবু অন্য কাউকে ভালোবাসে মাহি। মাহি বলল, এ কথা তোকে কে বললো? নিধি বলল, উনি। মাহি বলল, মজা করেছে বোধহয়। নিধি বলল, আমার সাথে মজা কেন করবে? মাহি বলল, কারণ উনি জানে তুই ওনাকে ভালোবাসিস। নিধি কোনো কথা বলল না। ফুলের ঝুড়ি মাহির কাছে দিয়ে সে উঠে দাঁড়ালো। এখন একটু একা থাকা দরকার। মন হালকা করার জন্য হলেও এখন তার একা থাকতে হবে। সবার কপালে ভালোবাসা, ভালোবাসার মানুষ থাকে না। কেউ কেউ ভালোবাসার মানুষের সুখ দেখেও জীবন পাড়ি দিতে পারে। আর এদিকে বেহরুজ বেগম সকাল সকাল নিশাকে ইচ্ছে মতো বকছেন। মেয়েটার সামনে পরীক্ষা আর সে এখন শহর জুড়ে টই টই করছে। নিশা চুপচাপ কাচুমাচু হয়ে বসে আছে নুসরাত আর কায়নাতের পাশে। বেহরুজ বেগম ডাইনিং টেবিলে শব্দ করে গ্লাস লেখে বললেন, তোর রেজাল্ট খারাপ হলে দেখিস তোকে আমি কি করি। কিছু বলি না বলে বেশি লাই পেয়েছিস তাই না? তোর কি জ্ঞান বুদ্ধি নেই? অন্য দেশে আছে। ওকে বুঝাতে পারলেও প্রেম ফেল করলে তোকে তুলে আছাড় মারবে জানিস। নিশা নুসরাতের ওনা দিয়ে মুখ ঢেকে ফিসফিস করে বলল, আপু তুই আম্মুকে থামা প্লিজ। নুসরাত আর চোখে নিশাকে দেখে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, মা ওকে আর বকো না, ভাইয়া আসলে বিচার দিয়ে দিব ওর নামে। নিশা ফট করে বোনের দিকে তাকালো, থমথমে মুখ করে বলল, বেইমানি শিখেছিস আপু? বেহরুজ বেগম চোখ পাকিয়ে তাকালেন, তারপর বললেন, তোদের মা আমার উপর কত ভরসা করে তোদের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। এখন যদি তোরা এমন করিস তাহলে আমি কি করব বল? নিশা চোখ মুখ কুচকে বলল, আম্মু প্লিজ ইমোশনাল ব্ল্যাকমেল বন্ধ করো। ফেল আগে করি তারপর কথা শুনিও। বেহরুজ বেগম বললেন, হ্যাঁ আমি কিছু বললেই তোর গায়ে ফুসকা পড়ে তাই না? কিছুই বলবো না, আর যা যা ইচ্ছে কর তুই। তারপর কায়নাতের দিকে তাকিয়ে বললেন, রেডি হও বাইরে যাব আমরা। কায়নাত শুধু মাথা নাড়ালো। সে এতক্ষণ তাদের কথাবার্তা শুনছিল। সে বুঝতেই পারছে না নিশা আর নুসরাত অর্ণর কেমন বোন হয়। আবার বেহরুজ বেগমকেও আম্মু ডাকছে। ও মাথা না ঘামিয়ে নিশার সাথে ঘরে এলো। নিশা রেডি হয়ে দুজন নিচে নেমে আসতেই দেখলো নুসরাত রেডি হয়ে বসে আছে। বেহরুজ বেগম আসতেই আইমানকে নিয়ে বের হলেন তারা। বিয়ে বাড়ি যাবেন, একটা প্রিপারেশনের ব্যাপার তো আছে, তাই ভাবলেন কাল যেহেতু যাবে আজকেই কেনাকাটা করে ফেললে ভালো হবে। যেই ভাবা সেই কাজ। মার্কেটে গিয়ে নুসরাত নিশা নিজেদের ইচ্ছা মতো যা যা লাগবে নিয়ে নিল। সাথে বেহরুজ বেগম ও কায়নাত। গয়নার দোকান থেকে এসে তারা শেষে শাড়ির দোকানে এলো। বেহরুজ বেগম শাড়ি পছন্দ করতে বলছেন কায়নাতকে। কায়নাত চুপচাপ বসে আছে দেখে বেহরুজ বেগম ধমকে উঠে বললেন, সমস্যা কি তোমার? তোমাকে কখন বলেছি শাড়ি পছন্দ করছো না কেন? কায়নাত মিনমিন করে বলল, উনি শাড়ি পরতে মানা করেছেন আম্মু। বেহরুজ বেগম বলল, উনি আবার কে?
কায়নাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। মা বেটার দুজনের মাথা মোটা, কেউ সহজে কথা বুঝে না, ঘাটতেরার বংশধর। কায়নাত বলল, আপনার ছেলে মানা করেছে। বেহরুজ বেগম ভাঁজ পড়া কপাল সোজা করলেন, তারপর বললেন, কেন? কায়নাত বলল, জানি না। বেহরুজ বেগম বলল, সমস্যা নেই, তুমি পছন্দ করো, বাকিটা আমি দেখে নিব। কায়নাত দেখে দেখে 2টা শাড়ি পছন্দ করলো। একটা বৌভাতের জন্য, আরেকটা বিয়ের দিন। হলুদ সন্ধ্যার জন্য 4টা শাড়ি পাঠানো হয়েছে তাদের জন্য। কেনাকাটা শেষে বাড়ি ফিরে এলো বিকেলের দিকে। দুপুরে বাইরের খাবার খাওয়া হয়েছে। কায়নাত বাড়ি ফিরে গোসল সেরে নিয়েছিল একটু। সন্ধ্যার দিকে আজান দিতে উঠে নামাজ পড়ে নিল। নিশা পড়তে বসেছে, তাই ভাবলো নিশার ফোন দিয়ে দাদিকে একটা ফোন কল করলে ভালো হয়। নিশার থেকে ফোন নিয়ে দাদির নাম্বারে কল করে বেশ অনেকক্ষণ কথা বলেছে সে। সবার সাথে টুকটাক কথা হয়েছে, শুধু নিধিকে ছাড়া। রাতে অর্ণ এবং মাসফিক চৌধুরীর সাথে শেহারও স্বার্থ হলো চৌধুরী বাড়িতে। বুয়া তখন সকল কাজ সেরে বাড়ি থেকে বের হয়েছে। বেহরুজ বেগম ওদের 3জনের জন্য কফি বানালেন। স্বার্থ ও শেহার নিচেই বসেছিল ড্রয়িং রুমে। অর্ণ ফ্রেশ হয়ে আসতেই কফি দিলেন তিনি। নিশা নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নামছে। সে খেয়াল করেনি স্বার্থরাজে উপস্থিত বাড়িতে। নিশা সিঁড়ি বেয়ে নামার সময় সদর দরজার দিকে তাকিয়ে দেখলো প্রেম ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকছে। হাতে আইসক্রিম আর একটা ছোট বক্সে কি যেন, নিশ্চয় নিশার জন্য এনেছে। সে দৌড়ে ভাইয়া বলে এগিয়ে গেল প্রেমের দিকে। প্রেম নিশার চিৎকার শুনেই দাঁড়িয়ে গেছে। স্বার্থ, অর্ণ, শের সবাই দরজার দিকে তাকিয়ে আছে। নিশা আইসক্রিমের বক্স হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। প্রেম ছোট ছোট চোখ করে বলল, ফর হোয়াট? নিশা বক্সটা প্রেমের চোখের সামনে ধরে বলল, এটার জন্য। প্রেম মাথা দুদিকে নাড়িয়ে বলল, তোর জন্য এনেছি, একবারও বলেছি? নিশা মুখটা একটু কটু করে বলল, তাহলে কার জন্য এনেছো? প্রেম বলল, নুসরাতের জন্য এনেছি, কল করে আনতে বলেছে ও। নিশা মুখ বাঁকিয়ে পিছু ঘুরলো, তারপর বলল, আমার জন্য যখন আনোনি তাহলে আমিই খাবো, তোমার প্রাণপ্রিয় বোনের জন্য আবার গিয়ে এনে দাও। বেহরুজ বেগম এগিয়ে এলেন, নিশাকে দাঁড় করিয়ে প্রেমকে বললেন, তুই যা আগে ফ্রেশ হয়ে আয়, তারপর এটাকে নিয়ে বিচারে বসাবো। প্রেম হেলে দুলে উপরে উঠে গেল। নিশা ভীতু চোখে বেহরুজ বেগমকে দেখে বলল, মা প্লিজ, তোমার ছেলে ঠাপড়ে আমার দাঁতই ভেঙে ফেলবে এবার। বেহরুজ বেগম বলল, তোর দাঁতের সাথে হাত পাও ভেঙে ঘরে বসিয়ে রাখা উচিত। অর্ণ ভ্রুযুগল কুচকে বলল, কি হয়েছে মা? নিশা ফট করে সোফার দিকে তাকালো। স্বার্থ ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে আছে। শেহার ও অর্ণ চুপচাপ। বেহরুজ বেগম বললেন, প্রেম আসুক, তারপর বলছি। খানিকক্ষণ পর প্রেম গোসল ছেড়ে একবারে নিচে এলো। কায়নাত নুসরাতের সাথে এলো। স্বার্থ ও শেহার খেয়ে যাবে। বেহরুজ বেগম জোর করলেন বলে ওরা থেকে গেল। খাবার টেবিলে বসেছে সবাই। নিশা হাপ্পাস করে মিনমিন করে বলল, আমার মাথা ঘুরছে, আমি ঘরে গিয়ে একটু ঘুমাই বাবা। মাসফিক চৌধুরী চিন্তিত হয়ে বললেন, কেন, হঠাৎ এমন হচ্ছে কেন? নুসরাত গ্লাসের পানি শেষ করে বলল, ওর কিছুই হয়নি বাবা, সামনে ওর পরীক্ষা আর ও পড়াবাদ দিয়ে সারাদিন বাইরে টই টই করে কোন বান্ধবীর বাড়িতে গিয়ে বসে থাকে। ওকে জিজ্ঞেস করো ও কতদিন ধরে কলেজে যায় না। প্রেম তাকালো নিশার ভীত উনুনে, গভীর কণ্ঠে বলল, নুসরাত কি বলছেন ইস্যু? অর্ণ বলল, ওকে কলেজ ব্যতীত বাইরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? নিশা শুকনো ঢুক গিলল। ভীতু চোখে বাবার দিকে তাকাতেই মাসফিক চৌধুরী হালকা কেসে বললেন, থামো তোমরা, এটাই তো বয়স, একটু ঘুরবে ফিরবে। প্রেম বলল, ওর সামনে পরীক্ষা, ভুলে গেলে চলবে? নিশা কাদো কাদো মুখ করে বলল, আমি তো প্রতিদিনই ঘুরি না ভাইয়া, একটু এই ধরো সপ্তাহে 5 দিন একটু ঘুরি, বেশি না তো। প্রেম হতবাক, সপ্তাহে 5 দিন ঘুরে এটা আবার মুখ ফুটে বলছে। সেটাকে ধমক দিয়ে বলল, মস্করা করিস তুই? আজ থেকে দরকার ছাড়া বাড়ির বাইরে যাবি না, কলেজ থেকে বাড়ি, বাড়ি থেকে কলেজ, মনে থাকবে? আর তোর টিচার আমি বাড়িতেই ঠিক করে দিব, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। নিশা করুণ দৃষ্টি মেলে বলল, প্লিজ ভাইয়া, কোচিং বন্ধ করতে বলো না। অর্ণ মাঝখানে বলল, বাড়িতে পড়তে সমস্যা কি তোর? কায়নাত ভীষণ বিরক্ত হলো দুই ভাইয়ের প্রতি। নিশা কি ছোট বাচ্চা? এমন জল্লাদের মতো ব্যবহার না করলেই না। সে কিছুটা বিরক্ত হয়ে অর্ণ আর প্রেমকে বলল, এত চিন্তা হলে দুই ভাই সব নিশা আপুর পেছনে বডিগার্ড হয়ে ঘুরুন। অর্ণ ধমক দিয়ে বলল, তোমাকে কথা বলতে বলেছি মাঝখানে, নিজের পড়াশোনা গুলিয়ে খেয়েছো নাকি, আবার ওকে নিয়ে কথা বলছো? কায়নাত দাঁতে দাঁত চেপে বলল, আমি এসএসসি এক্সাম দিয়েছি, কয়েকদিন আগে রেজাল্ট বের হয়েছে। অর্ণ হতভম্ব হয়ে মাসফিক চৌধুরীর দিকে তাকালো। এসএসসি এক্সাম দিয়েছে মানে? সে মাসফিক চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এসএসসি এক্সাম দিয়েছে মানে কি বাবা? মাসফিক চৌধুরী স্বাভাবিক কণ্ঠে বললেন, হ্যাঁ, কয়েকদিন পর কলেজে ভর্তি হবে। অর্ণ বলল, আর ইউ ম্যাড বাবা, কোন বিবেকে তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো? মাসফিক চৌধুরী বলল, সমস্যা কোথায়? পৃথিবী দেখে তোমাদের মতো আর কাপল নেই। অর্ণ বেহরুজ বেগমের দিকে তাকালো। কায়নাত যে এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্টও বের হয়েছে, এসব কোনো কিছুই সে জানতো না। এমনকি কায়নাতের পুরো নামটাও সে জানে না। খাবার না খেয়ে সে হনহন করে চলে গেল উপরে। নিশা আর চোখে স্বার্থর দিকে তাকালো। স্বার্থ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। কায়নাতের গলায় খাবার আটকে গেছে, গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। বিয়েটা যে কেন হলো? হয়তো এই বিয়ে না হলে তার জীবনে কিছু সত্য আজ অবধি তার সামনে আসতো না। বুকের ভেতর এত জ্বালাপোড়া করতো না। মাঝে মধ্যে মনে হয় যদি কেউ গলা চেপে ধরতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। এত মানুষের গলার কাটা হওয়ার থেকে নিজের গলায় কাটা আটকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা ঢের ভালো। রাত 11টার দিকে স্বার্থ ও শেয়ার অন্যর সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিশা নিজের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে স্বার্থকে দেখার জন্য। লোকটা নিশ্চয়ই ফিরে তাকাবে নিশার বারান্দার দিকে। স্বার্থ ও শেয়ার বের হয়েছে বাইক নিয়ে। সিএফ মোটর 250 সিসি সিএল বাইক নিয়ে বের হয়েছে তারা মেন গেট দিয়ে। স্বার্থ বাইক চালাচ্ছে। একবারও তারা বারান্দার দিকে ফিরে তাকালো না। নিশা গুমরা মুখ করে দাঁড়িয়ে রইল সেখানে। কত বড় বাটপার লোক, একবারের জন্য ফিরে তাকালো না।
নিশা রেগে স্বার্থকে সব জায়গা থেকে ব্লক করলো, যেমন নাম তেমন কাজকর্ম, স্বার্থপর লোক। আর এদিকে পরের দিন অর্ণ কিংবা মাসফিক চৌধুরী কেউ অফিসে এলেন না। গায়ে হলুদের জন্য তৈরি হয়ে একেবারে বের হবেন সবাই। অর্ণ নিজের ঘরে ল্যাপটপ নিয়ে বসেছে, কানাডা যাওয়ার জন্য সবকিছু প্রায় রেডি। এই মাস শেষ হতে এখনো 19 দিন বাকি। অর্ণ চাইছে মাসের প্রথমেই চলে যেতে। এই অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য আর বিডিতে থাকা হলো না ছুটির দিনগুলো, আবার কবে আসবে তার ঠিক নেই। বিকেলে নিশার ঘরে নুসরাত, নিশা এবং কায়নাত তৈরি হচ্ছে। আদালকে নিয়ে নুসরাত তাজা ফুলের গয়না আনিয়েছে। হলুদ সন্ধ্যার জন্য রানী গোলাপি শাড়ি পাঠিয়েছেন। কায়নাত ও নুসরাত বাঙালি নিয়মে শাড়ি পরেছে। নিশা ওর লম্বা চুলগুলো স্ট্রেট করে সেখানে জুঁই ফুলের সাথে নানা রঙের ফুল দিয়ে বানানো গজরা লাগিয়ে দিয়েছে। কানে গলায় হাতে তাজা ফুলের গয়না পরেছে। চোখে চিকন কাজল, মুখে হালকা প্রলেপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। নিশা কায়নাতকে সাজিয়ে দিয়ে নুসরাতকে বলল, আপু দেখো কায়নাতকে কেমন লাগছে। নুসরাত নিজের চুলগুলো খোপা করে সেখানে গাজরা লাগাতে লাগাতে বলল, বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছিস কেন? নিশা বলল, কায়নাত বলেছে ওকে ভাবি না ডাকতে। নুসরাত ফিরে তাকালো পেছনে, দেখলো ষোড়শী কন্যা কায়নাতকে আজ কিশোরী মোটেও লাগছে না, নতুন রূপে তাকে যুবতী অপরূপ লাগছে। নুসরাত মাশাআল্লাহ বলে বলল, আজ নিশ্চিত ভাইয়া তোমাকে দেখে পাগল হয়ে যাবে। কায়নাত খানিকটুকু লজ্জা পেল, আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখলো একবার কেমন যেন পাক্কা বউ বউ লাগছে। শুকনো ঢুক গিলল সে। অর্ণ যে তাকে মানা করেছিল শাড়ি পরতে, না জানি আজ লোকটা কি বলবে। সবার সামনে বকাবকি না করলেই হলো। মাসফিক চৌধুরী 4 ছেলেকে নিয়ে ওয়েট করছেন নিচে। না বউ না মেয়ে আর না ছেলের বউ, কারোর কোনো খবর নেই। মেয়ে মানুষের এই জ্বালা, জীবনও টাইম মেনটেন করে চলতে পারে না। বেহরুজ বেগম শাড়ি পরছেন রানী গোলাপি রঙের, কিন্তু তিনি নিজে কিনে এনেছেন মার্কেট থেকে। বাচ্চারা যে শাড়ি পরছেন ওই শাড়ি তিনি পরেন না, কিছুটা পাতলা কাপড়ের শাড়ি ওগুলো। গায়ে ডায়মন্ডের গয়না ব্যতীত অন্য কোনো অলংকার নেই। তিনি নিশার ঘরে গিয়ে তাদের নিচে নামালেন। অর্ণ ও প্রেম সোফায় বসেছিল। স্বার্থ, মেহরাব ও শেয়ার কল করে মাথা নষ্ট করে দিচ্ছে। তারা নিচে নামতেই আয়মানের চোখ আটকে গেল বড় ভাইয়ের বউয়ের দিকে। মারাত্মক সৌন্দর্য নিয়ে দুনিয়ায় এসেছে এই মেয়ে। মায়াবী চোখ জোড়ায় যে কাজল লাগিয়েছে, মনে হচ্ছে ওই চোখের দিকে তাকিয়ে জীবন পার করতে। সে নিজের চিন্তাভাবনা নিজেই বিরক্ত হলো, খানিক শরমও পেল। এসব ভাবাও যে হারাম, পাপ। কায়নাত তার বড় ভাইয়ের বউ, তার ভাবি হয়। সে দৃষ্টিনত করে বলল, বাবা আম্মুরা চলে এসেছে। মাসফিক চৌধুরী সামলে তাকালেন, বউ মেয়েদের দেখে মাশাআল্লাহ বলে বউয়ের দিকে তাকালেন। সেই প্রথম দিনের থেকেও বেশি সুন্দর লাগছে আজ বেহরুজ বেগমকে। 4 ছেলের মা হয়ে বেশ স্ট্রং তিনি, গায়ের চামড়া এখনো ভাঁজ পড়েনি। প্রেম ও অর্ণ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। অর্ণ এখনো কায়নাতকে খেয়াল করেনি। সে পকেট থেকে গাড়ির চাবি বের করে সিঁড়ির দিকে তাকাতেই চোখ আটকে গেল এক ষোড়শী কন্যার পানে। আলতারাঙ্গা গায়ে তাজা ফুলের গয়না দিয়ে মোড়ানো সেই নারীর শরীর। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।